হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু মাই চ্যানেল এক্সক্লুসিভ জিওগ্রাফি। তোমরা দেখতে পাচ্ছ এখানে রায়ান মার্টিনের একটি প্রশ্নবিচিত্রা রয়েছে। এই প্রশ্নবিচিত্রা থেকেই আমরা গত ভিডিওতে মডেল সেট 1 টা প্র্যাকটিস করিয়েছিলাম। আজকের মডেল সেট 2 টা প্র্যাকটিস করাবো। তো একাদশ শ্রেণীর সেমিস্টার পরীক্ষা তোমরা জানো সেপ্টেম্বরের ১৩ তারিখ থেকে স্টার্ট হচ্ছে। তাই আমরা যত শীঘ্র সম্ভব এই মডেল সেটগুলোকে ভালোভাবে প্র্যাকটিস করে নেব, যাতে পরীক্ষায় আমরা সম্পূর্ণ নাম্বার নিয়ে আসতে পারি। তাহলে আজকের আমরা মডেল সেট 2 টা একটু প্র্যাকটিস করে নেব। মডেল কোয়েশ্চেন পেপার 2, নিউ ব্যারাকপুর কলোনি বয়েজ হাই স্কুল। সঠিক উত্তরটি নির্বাচন করো। প্রশ্ন নম্বর ১, জিওগ্রাফি শব্দটি কে প্রথম ব্যবহার করেন? এ হামবোল্ট, বি এরাটোস্থেনিস, সি টলেমি, ডি অ্যারিস্টটল। জিওগ্রাফি শব্দটি প্রথম ব্যবহার করেন বি এরাটোস্থেনিস। দ্বিতীয় প্রশ্ন, পৃথিবীর উৎপত্তি সংক্রান্ত সবচেয়ে আধুনিক মতবাদ হল এ নীহারিকা, বি জোয়ারি, সি মহাবিস্ফোরণ তত্ত্ব, ডি গ্রহাণু মতবাদ। পৃথিবীর উৎপত্তি সংক্রান্ত সবচেয়ে আধুনিক মতবাদ হল সি মহাবিস্ফোরণ তত্ত্ব। প্রশ্ন ৩, ভূপৃষ্ঠ থেকে কেন্দ্র পর্যন্ত বিযুক্তি রেখাগুলিকে ক্রমান্বয়ে সাজিয়ে সঠিক বিকল্পটি নির্বাচন করো। ১ গুটেনবার্গ বিযুক্তি, ২ কনরাড বিযুক্তি, ৩ লেম্যান বিযুক্তি, ৪ রেপিত্তি বিযুক্তি, ৫ মোহ বিযুক্তি। ভূপৃষ্ঠ থেকে কেন্দ্র পর্যন্ত যে সমস্ত বিযুক্তি রেখাগুলি রয়েছে তাদেরকে যদি আমরা ক্রমান্বয়ে সাজাই, তাহলে প্রথমে আমরা পাবো কনরাড বিযুক্তি রেখা। কনরাড বিযুক্তি রেখা রয়েছে সীমা এবং শিয়াল স্তরের মাঝে। তারপরে যে বিযুক্তি রেখাটা রয়েছে সেটা হলো মোহ বিযুক্তি রেখা। এটি রয়েছে ভূত্বক ও গুরুমণ্ডলের মাঝে। তাহলে প্রথম অপশান হচ্ছে ২, তারপরে ৫। তো দেখো এখানে যে ৪ টে অপশান দিয়েছে, এই ৪ টে অপশানের মধ্যে ২ প্রথমে রয়েছে সি এবং ডি অপশানে, এবং তারপরে যেহেতু উত্তর হবে ৫, তাই এখানে ৫ টা রয়েছে সি অপশানে, ডি অপশানে কিন্তু নেই। তাহলে এখানে সঠিক অ্যান্সার হবে সি। কনরাড বিযুক্তি রেখা সীমা এবং শিয়াল স্তরের মাঝে, মোহ বিযুক্তি রেখা ভূত্বক ও গুরুমণ্ডলের মাঝে, রেপিত্তি বিযুক্তি রেখা নিফেসীমা ও প্রফেসীমার মাঝে অর্থাৎ অন্তঃগুরুমণ্ডল এবং বহিঃগুরুমণ্ডলের মাঝে, গুটেনবার্গ বিযুক্তি রেখা গুরুমণ্ডল ও কেন্দ্রমণ্ডলের মাঝে, এবং লেম্যান বিযুক্তি রেখা অন্তঃকেন্দ্রমণ্ডল এবং বহিঃকেন্দ্রমণ্ডলের মাঝে। ভূপৃষ্ঠ থেকে পৃথিবীর কেন্দ্র পর্যন্ত যদি আমরা ভূ অভ্যন্তরের পৃথিবীর স্তরবিন্যাস করি, তাহলে প্রথমে ভূত্বক স্তর থাকে, যার দুটি বিভাগ থাকে সীমা এবং শিয়াল স্তর। তারপরে রয়েছে গুরুমণ্ডল স্তর, যার দুটি বিভাগ রয়েছে অন্তঃগুরুমণ্ডল এবং বহিঃগুরুমণ্ডল অর্থাৎ প্রফেসীমা এবং নিফেসীমা, এবং রয়েছে কেন্দ্রমণ্ডল, যার দুটি ভাগ রয়েছে অন্তঃকেন্দ্রমণ্ডল এবং বহিঃকেন্দ্রমণ্ডল। তো এদের মাঝে যে মোট ৫ টি বিযুক্তি রেখা রয়েছে সেইগুলোকে ক্রমান্বয়ে সাজালে এই সিকোয়েন্সটাই কিন্তু দাঁড়াবে। অর্থাৎ প্রথমে আসবে ২ কনরাড বিযুক্তি রেখা, তারপরে হবে ৫ মোহ বিযুক্তি রেখা, তারপরে হবে ৪ রেপিত্তি বিযুক্তি রেখা, তারপরে ১ গুটেনবার্গ বিযুক্তি রেখা এবং সর্বশেষে ৩ লেম্যান বিযুক্তি রেখা। প্রশ্ন নম্বর ৪, কোন শিলার উপস্থিতির কারণে অ্যাস্থনোস্ফিয়ার সান্দ্র অবস্থায় আছে? এ গ্রানাইট, বি বায়োটাইট, সি পেগমাটাইট, ডি পেরিডোটাইট। কোন শিলার উপস্থিতিতে অ্যাস্থনোস্ফিয়ার সান্দ্র অবস্থায় আছে? এখানে সঠিক উত্তর হবে ডি পেরিডোটাইট। প্রশ্ন ৫, নিফে নামে পরিচিত এ অ্যাস্থনোস্ফিয়ার, বি গুরুমণ্ডল, সি শিলামণ্ডল, ডি কেন্দ্রমণ্ডল। নিফে বলা হয় ডি কেন্দ্রমণ্ডলকে। অর্থাৎ কেন্দ্রমণ্ডলে নিকেল এবং লোহার প্রাধান্যটা সবচেয়ে বেশি, তাই এই স্তরের আরেক নাম নিফে। নি ফর নিকেল, ফে ফর ফেরাস অর্থাৎ লোহা। প্রশ্ন ৬, নিচের যে পদ্ধতিতে অন্তর্জাত বল ভূপৃষ্ঠে কাজ করে তা হল এ উল্লম্ব ও অনুভূমিক উভয়ভাবে, বি উল্লম্বভাবে, সি অনুভূমিকভাবে, ডি তির্যকভাবে। অন্তর্জাত বল ভূপৃষ্ঠে কাজ করে এ উল্লম্ব ও অনুভূমিক উভয়ভাবে।
উল্লম্বভাবে কাজ করে মহীভাবক আলোড়ন এবং অনুভূমিকভাবে কাজ করে গিরিজনী আলোড়ন, যে দুটি আলোড়ন অন্তর্জাত বলের অন্তর্ভুক্ত। তাই সঠিক অ্যান্সার হবে এ। প্রশ্ন ৭, কোন আলোড়নের ফলে সমুদ্রপৃষ্ঠের উচ্চতার হ্রাস বৃদ্ধি ঘটে? এ সমস্থিতিক, বি আকস্মিক, সি ইউস্ট্যাটিক, ডি মহীভাবক আলোড়ন। সমুদ্রপৃষ্ঠের উচ্চতার হ্রাস বৃদ্ধি ঘটে সি ইউস্ট্যাটিক আলোড়নের ফলে। প্রশ্ন ৮, ভঙ্গিল শিলাস্তরের ঊর্ধ্ব ও অধোভঙ্গের মধ্যে ছোট লেন্সের মতো ম্যাগমার উদ্ভিদ কী নামে পরিচিত? এ ফ্যাকোলিথ, বি ল্যাকোলিথ, সি ব্যাথোলিথ, ডি লোপোলিথ। সঠিক অ্যান্সার হবে এ ফ্যাকোলিথ। প্রশ্ন ৯, নিচের স্তম্ভ দুটি মিলিয়ে সঠিক উত্তরটি নির্বাচন করো। বাম স্তম্ভ, যার মধ্যে রয়েছে পি তরঙ্গ, এস তরঙ্গ, এল তরঙ্গ, ছায়া বলয়। ডান স্তম্ভের মধ্যে রয়েছে কঠিন মাধ্যম, শিলামণ্ডল, গুরুমণ্ডল ও কেন্দ্রমণ্ডল, তরঙ্গবিহীন অঞ্চল, ভূপৃষ্ঠের সমান্তরাল প্রবাহ। দেখো এখানে পি তরঙ্গ হবে শিলামণ্ডল, গুরুমণ্ডল ও কেন্দ্রমণ্ডল। এই তিনটে মণ্ডলের মধ্য দিয়েই পি তরঙ্গ চলাচল করতে পারে। দ্বিতীয়ত রয়েছে এস তরঙ্গ। এস তরঙ্গ কেবলমাত্র কঠিন মাধ্যম দিয়ে চলাচল করতে পারে। ৩ নম্বরে রয়েছে এল তরঙ্গ। এল তরঙ্গ ভূপৃষ্ঠের সমান্তরালভাবে প্রবাহিত হয়। এবং ৪ রয়েছে ছায়া বলয়, অর্থাৎ এখানে কোনো তরঙ্গ প্রবাহিত হতে পারে না, তাই এটি তরঙ্গবিহীন অঞ্চল। তাহলে এখানে সঠিক উত্তর হবে এ। একে পি তরঙ্গ, যার সঠিক উত্তর বি, শিলামণ্ডল, গুরুমণ্ডল ও কেন্দ্রমণ্ডল, যেটা এখানে রয়েছে। ২ নম্বরে রয়েছে ২ এর এ, অর্থাৎ এস তরঙ্গ, কঠিন মাধ্যম। ৩ এর ডি, এল তরঙ্গ, ভূপৃষ্ঠের সমান্তরাল প্রবাহ। এবং ৪ এর সি, ৪ এ রয়েছে ছায়া বলয় এবং সিতে রয়েছে তরঙ্গবিহীন অঞ্চল। তাহলে সঠিক অপশান হচ্ছে এ। প্রশ্ন ১০, ভারতে সুনামি সতর্কতা কেন্দ্র কোথায় অবস্থিত? এ বেঙ্গালুরুতে, বি হায়দ্রাবাদে, সি কোচিনে, ডি পানাজিতে। ভারতের সুনামি সতর্কতা কেন্দ্র অবস্থিত বি হায়দ্রাবাদে। প্রশ্ন ১১, সমুদ্রের তীরে কয়েকটি বাচ্চা এক জায়গা থেকে বালি তুলে অন্য জায়গায় জমা করে বালির দুর্গ বানাচ্ছে। ফলে এক জায়গায় গর্ত ও অন্য জায়গায় ক্রমশ উঁচু হচ্ছে। ভূপৃষ্ঠেও একইভাবে প্রাকৃতিক প্রক্রিয়ায় ভূভাগ ক্রমশ নিচু হয়ে থাকে ও ক্ষয়ের শেষ সীমায় পৌঁছায়। এটি কোন প্রক্রিয়া? এ আবহবিকার, বি অবরোহণ, সি আরোহণ, ডি জৈবিক প্রক্রিয়া। যেহেতু ভূপৃষ্ঠের ভূভাগ প্রাকৃতিক প্রক্রিয়ার মধ্য দিয়ে ক্রমশ নিচু হচ্ছে, অর্থাৎ ভূভাগের উচ্চতা ক্রমশ কমে যাচ্ছে, তাই এখানে সঠিক অ্যান্সার হবে বি অবরোহণ। কারণ অবরোহণ প্রক্রিয়া হলো একটি ক্ষয়কারী প্রক্রিয়া, যেখানে ভূপৃষ্ঠের উচ্চতার হ্রাস ঘটে। তাই সঠিক অ্যান্সার হবে বি অবরোহণ। প্রশ্ন ১২, সঠিক জোটটি নির্বাচন করো। ১, বায়ুর চাপ পরিমাপক যন্ত্র হাইগ্রোমিটার। ২, বায়ুতে ধূলিকণা পরিমাপক যন্ত্র কনিমিটার। ৩, বায়ুর গতিবেগ পরিমাপক যন্ত্র বাত পতাকা। ৪, বায়ুর ঘনত্ব পরিমাপক যন্ত্র অ্যারোমিটার। সঠিক জোটটি নির্বাচন করতে বলেছে। তো এখানে যে ৪টে উত্তর দেওয়া হয়েছে, এই ৪টি উত্তরের মধ্যে প্রথম যে উত্তরটা রয়েছে এটা তো ভুল। বায়ুর চাপ পরিমাপক যন্ত্র হাইগ্রোমিটার নয়, সঠিক অ্যান্সার হবে ব্যারোমিটার। ২ এ রয়েছে বায়ুতে ধূলিকণা পরিমাপক যন্ত্র কনিমিটার, এটা রাইট। ৩ এ রয়েছে বায়ুর গতিবেগ পরিমাপক যন্ত্র বাত পতাকা, এটি ভুল। সঠিক উত্তর হবে অ্যানিমোমিটার। অ্যানিমোমিটার যন্ত্রের সাহায্যেই বায়ুর গতিবেগ মাপা হয়। ৪ এ রয়েছে বায়ুর ঘনত্ব পরিমাপক যন্ত্র অ্যারোমিটার, এটা কিন্তু সঠিক। তাহলে আমরা দেখলাম এখানে ২ এবং ৪, অর্থাৎ বায়ুতে ধূলিকণা পরিমাপক যন্ত্র কনিমিটার এবং বায়ুর ঘনত্ব পরিমাপক যন্ত্র অ্যারোমিটার, এই দুটি অ্যান্সার সঠিক। সঠিক অ্যান্সার হবে সি। ২ এবং ৪ ঠিক, ১, ৩ ভুল। ২ এবং ৪ ঠিক, ১ এবং ৩ ভুল। তাহলে ১২ প্রশ্নের সঠিক অ্যান্সার সি। প্রশ্ন ১৩, বায়ুমণ্ডলের ড্যাশ স্তরে মেরুজ্যোতি দেখা যায়?
এ ট্রপোস্ফিয়ারে, বি থার্মোস্ফিয়ারে, সি এক্সোস্ফিয়ারে, ডি ম্যাগনেটোস্ফিয়ারে। বায়ুমণ্ডলের বি থার্মোস্ফিয়ার স্তরে মেরুজ্যোতি দেখা যায়। প্রশ্ন ১৪, বায়ুমণ্ডলীয় গ্যাসীয় উপাদানগুলির শতকরা পরিমাণের ভিত্তিতে তৃতীয়তম গ্যাস কোনটি? এ অক্সিজেন, বি নিয়ন, সি আর্গন, ডি কার্বন ডাই অক্সাইড। বায়ুমণ্ডলের গ্যাসীয় উপাদানগুলির শতকরা পরিমাণের ভিত্তিতে প্রথম যে গ্যাসটি রয়েছে সেটা হলো নাইট্রোজেন, দ্বিতীয় গ্যাসটি রয়েছে অক্সিজেন এবং তৃতীয় গ্যাসটি হবে সি আর্গন। প্রশ্ন ১৫, ওজোন গ্যাস কে আবিষ্কার করেন? এ জে.সি. ফারম্যান, বি সি.এফ. স্কোনবি, সি হ্যাডলি, ডি জে.এল. সোরেট। ওজোন গ্যাস আবিষ্কার করেন বি সি.এফ. স্কোনবি। প্রশ্ন ১৬, বিবৃতি। এ মানবীয় ভূগোলের প্রকৃতি গতিশীল, কারণ আর মানবীয় ভূগোলে প্রতিনিয়ত নতুন নতুন বিষয়ের সংযোজন ঘটে চলেছে। বিবৃতি ও কারণ বিবেচনা করে সঠিক উত্তরটি নির্বাচন করো। এ, এ ও আর দুটি ঠিক এবং আর এ এর সঠিক ব্যাখ্যা। বি, এ ও আর দুটি সঠিক কিন্তু আর এ এর সঠিক ব্যাখ্যা নয়। সি, এ সঠিক কিন্তু আর ভুল। ডি, এ ভুল কিন্তু আর সঠিক। এই যে চারটি অপশান রয়েছে এই চারটি অপশানের মধ্যে সঠিক অ্যান্সার হবে এ। এ ও আর দুটি সঠিক এবং আর এ এর সঠিক ব্যাখ্যা। দেখো এখানে যে দুটো কথা বলা হয়েছে, মানবীয় ভূগোলের প্রকৃতি গতিশীল এবং মানবীয় ভূগোলের প্রতিনিয়ত নতুন নতুন বিষয়ের সংযোজন ঘটে চলেছে, এই দুটি কথাই কিন্তু সঠিক। এবং মানবীয় ভূগোলের প্রকৃতি যে গতিশীল তার সঠিক ব্যাখ্যা হলো আর মানবীয় ভূগোলে প্রতিনিয়ত নতুন নতুন বিষয়ের সংযোজন ঘটে চলেছে, সেই জন্যই আমরা বলতে পারি মানবীয় ভূগোলের প্রকৃতি গতিশীল। তার মানে অপশান এ হবে, এ ও আর দুটি সঠিক এবং আর হলো এর সঠিক ব্যাখ্যা। প্রশ্ন ১৭, মানবীয় ভূগোলের একটি শাখা হলো এ জলবায়ুবিদ্যা, বি পরিবেশবিদ্যা, সি সাংস্কৃতিক ভূগোল, ডি উদ্ভিদবিদ্যা। মানবীয় ভূগোলের একটি শাখা হলো সি সাংস্কৃতিক ভূগোল। প্রশ্ন ১৮, রিয়েল এস্টেট কোন স্তরের অর্থনৈতিক কার্যাবলীর উদাহরণ? এ প্রাইমারি, বি সেকেন্ডারি, সি কোয়াটারনারি, ডি কুইনারি ইকোনমিক অ্যাক্টিভিটিস। রিয়েল এস্টেট এটি অপশান সি কোয়াটারনারি স্তরের অর্থনৈতিক কার্যাবলীর উদাহরণ। কোয়াটারনারি কথার বাংলা অর্থ হলো চতুর্থ শ্রেণীর অর্থনৈতিক ক্রিয়াকলাপ। তো রিয়েল এস্টেট এটি চতুর্থ স্তরের অর্থনৈতিক ক্রিয়াকলাপের অন্তর্গত। প্রশ্ন ১৯, মাধ্যমিক বা দ্বিতীয় স্তরের অর্থনৈতিক কার্যাবলীর সঙ্গে যুক্ত শ্রমিকরা কী নামে পরিচিত? এ পিঙ্ক কলার ওয়ার্কার্স, বি ব্লু কলার ওয়ার্কার্স, সি গোল্ড কলার ওয়ার্কার্স, ডি হোয়াইট কলার ওয়ার্কার্স। মাধ্যমিক বা দ্বিতীয় স্তরের অর্থনৈতিক ক্রিয়াকলাপের সঙ্গে যুক্ত শ্রমিকরা বি ব্লু কলার ওয়ার্কার্স বা নীল কালারের শ্রমিক নামে পরিচিত। প্রশ্ন ২০, চুরি, ডাকাতি, লুট এই ধরনের কাজ কোন স্তরের অর্থনৈতিক কার্যাবলীর উদাহরণ? এ প্রাথমিক, বি দ্বিতীয় বা মাধ্যমিক, সি পরিষেবামূলক, ডি কোনো ধরনের অর্থনৈতিক কাজের সঙ্গে যুক্ত নয়। চুরি, ডাকাতি, লুট এই সমস্ত অপরাধমূলক কাজ অপশান ডি কোনো ধরনের অর্থনৈতিক কাজের সঙ্গে যুক্ত নয়। প্রশ্ন ২১, প্রদত্ত কোন ভেনচিত্রটি কৃষিকাজ, ব্যাপক কৃষি, জীবিকা সত্তা ভিত্তিক কৃষি, স্থানান্তর কৃষি ও ঝুম চাষের মধ্যে সঠিক সম্পর্ক নিরূপণ করে? দেখো এখানে যে চারটে অপশান রয়েছে, চার ধরনের ভেন চিত্র দেওয়া রয়েছে। এই ভেন চিত্রর ছবি তোমাদেরকে সঠিকভাবে বুঝতে গেলে তোমাদেরকে দেখতে হবে এখানে যে কটা বিষয়কে দিয়েছে সেই বিষয়গুলোর মধ্যে কি সম্পর্ক রয়েছে। যেমন দেখো প্রথমে বলেছে কৃষিকাজ, ২ এ বলেছে ব্যাপক কৃষি, ৩ এ বলেছে জীবিকা সত্তাভিত্তিক কৃষি, ৪ এ স্থানান্তর কৃষি আর ৫ এ বলেছে ঝুম চাষ। তো এখানে সব কটাই কিন্তু কৃষিকাজ, তাই কৃষিকাজের মধ্যেই এরা রয়েছে। তাহলে বাইরের যে বৃত্তটা হবে এটা হচ্ছে কৃষিকাজের বৃত্ত,
তাই এখানে ৪ টে অপশানই সঠিক দেখাচ্ছে। কারণ প্রত্যেকের বাইরে একটা করে বৃত্ত রয়েছে, বড় বৃত্ত। এরপরে বলছে দেখো, ব্যাপক কৃষি এবং জীবিকা সত্তাভিত্তিক কৃষি। এই ব্যাপক কৃষি এবং জীবিকা সত্তাভিত্তিক কৃষি, এই দুটি কৃষি কিন্তু কৃষিকাজের প্রধান দুটি ভাগ। তাহলে আমরা দেখব বড় বৃত্তের মধ্যে আবার দুটো বৃত্ত একই মাপের থাকতে হবে। তাহলে এখানে এ এবং বি, এই দুটো অপশানের মধ্যে দেখো বড় বৃত্তের মধ্যে একই সাইজের কিন্তু দুটো বৃত্ত রয়েছে। তাহলে এ এবং বি এর মধ্যে সঠিক অ্যান্সার হবার চান্স রয়েছে। এরপরে দেখো, স্থানান্তর কৃষি এবং ঝুম চাষ রয়েছে। স্থানান্তর কৃষি এবং ঝুম চাষ, এই দুটি কৃষি কিন্তু একই প্রকৃতির কৃষি। অর্থাৎ স্থানান্তর কৃষিকেই একটা জায়গায় ঝুম চাষ বলা হয়। সেটা হলো আমাদের উত্তর পূর্ব ভারতে এবং বাংলাদেশেও বলা হয়ে থাকে। তো যেহেতু স্থানান্তর কৃষি এবং ঝুম চাষ, এই দুটো কৃষি জীবিকা সত্তাভিত্তিক কৃষিরই একটা ভাগ। কারণ জীবিকা সত্তাভিত্তিক কৃষি বলতে আমরা বুঝি যে কৃষি ব্যবস্থায় কৃষক তার নিজের পরিবারের খাদ্যের চাহিদা মেটানোর উদ্দেশ্যেই প্রধানত চাষবাস করে থাকেই, তাকেই বলা হয় জীবিকা সত্তাভিত্তিক কৃষি। তাই এই জীবিকা সত্তাভিত্তিক কৃষির মতোই স্থানান্তর কৃষি এবং ঝুম চাষ কৃষি। কারণ স্থানান্তর কৃষি এবং ঝুম চাষ কৃষি, এই যে সমস্ত আদিবাসী সম্প্রদায় রয়েছে, সেই সমস্ত সম্প্রদায় স্থানান্তর কৃষির মধ্য দিয়ে বা ঝুম চাষের মধ্য দিয়ে তারা কেবলমাত্র জীবিকা নির্বাহের জন্য চাষবাস করে থাকে। তাই জীবিকা সত্তাভিত্তিক যে কৃষি রয়েছে তার মধ্যেই স্থানান্তর কৃষি, এবং স্থানান্তর কৃষি যেহেতু ঝুম চাষের একটা রূপ, তাই ঝুম চাষটা স্থানান্তর কৃষির মধ্যে অবস্থান করবে। অর্থাৎ এখানে অপশান এ হবে সঠিক অ্যান্সার, যেখানে কৃষিকাজটা হচ্ছে প্রধান বৃত্ত, সবথেকে বড় বৃত্ত। তার মধ্যে রয়েছে ব্যাপক কৃষি এবং জীবিকা সত্তাভিত্তিক কৃষি। আবার জীবিকা সত্তাভিত্তিক কৃষির মধ্যে রয়েছে ছোট একটা বৃত্ত, যেটা হবে স্থানান্তর কৃষি। আবার স্থানান্তর কৃষির মধ্যে রয়েছে ঝুম চাষ। তাই সঠিক অ্যান্সার হবে অপশান এ। পরবর্তী প্রশ্ন ২২, কোন কৃষি ফ্যাক্টরি ফার্মিং নামে পরিচিত? এ বাজার ভিত্তিক বাগান কৃষি, বি আর্দ্র কৃষি, সি মিশ্র কৃষি, ডি নিবিড় কৃষি। ফ্যাক্টরি ফার্মিং বলা হয় এ বাজার ভিত্তিক বাগান কৃষিকে। প্রশ্ন ২৩, ভ্রাম্যমাণ উপজাতির মানুষেরা যে কৃষি পদ্ধতির সঙ্গে জড়িত তা হল: এ জীবিকা সত্তাভিত্তিক কৃষি, বি স্থানান্তর কৃষি, সি ব্যাপক কৃষি, ডি কোনোটিই নয়। ভ্রাম্যমাণ উপজাতি অর্থাৎ আদিবাসী সম্প্রদায়ের মানুষরা অপশান বি স্থানান্তর কৃষির সঙ্গে জড়িত। প্রশ্ন ২৪, আখ উৎপাদনে বিশ্বে প্রথম স্থানাধিকারী দেশটি হল: এ কিউবা, বি ভারত, সি চীন, ডি ব্রাজিল। আখ উৎপাদনে বিশ্বে প্রথম স্থানাধিকারী দেশ ডি ব্রাজিল। প্রশ্ন ২৫, যে বাগিচার সঙ্গে ফাজেন্ডা কথাটি জড়িত সেটি হল: এ কফি, বি চা, সি রবার, ডি ইক্ষু। ফাজেন্ডা কথাটি জড়িত রয়েছে অপশান এ কফি বাগিচার সঙ্গে। কফি বাগিচাগুলোকে ফাজেন্ডা বলা হয়। প্রশ্ন ২৬, কার্পাসের গুটি থেকে তুলো বার করার প্রক্রিয়াকে বলা হয়: এ স্পিনিং, বি জিনিং, সি কার্ডিং, ডি উইভিং। কার্পাসের গুটি থেকে তুলো বার করার প্রক্রিয়াকে বি জিনিং বলা হয়। প্রশ্ন ২৭, খনিগুলি কোন ধরনের পরিবেশগত সমস্যার সৃষ্টি করে? এ বায়ু দূষণ, বি জল দূষণ, সি জীববৈচিত্র্য হ্রাস, ডি সবগুলি। খনিগুলি যে সমস্ত অঞ্চলে খনন করা হয় সেখানে পরিবেশগত সমস্যা হিসেবে আমরা নিচের সবকটি অপশানই দেখতে পাই। তাই এখানে সঠিক উত্তর হবে ডি সবগুলি। প্রশ্ন ২৮, ভারতের রাজ্য পুনর্গঠনের ভিত্তি হিসেবে সর্বাধিক গুরুত্ব দেওয়া হয়: এ ভাষা, বি ধর্ম, সি সংস্কৃতি, ডি আঞ্চলিক মানসিকতাকে। রাজ্য পুনর্গঠনের প্রধান ভিত্তি অপশান এ ভাষা। প্রশ্ন ২৯, শিবালিক হিমালয়ের পাদদেশীয় অঞ্চলে ক্ষুদ্র ক্ষুদ্র শিলাখণ্ড সঞ্চিত হয়ে যে সমভূমি গঠিত হয়েছে তাকে বলে: এ ভাবর, বি খাদার, সি ভাঙর, ডি বেট। শিবালিক হিমালয়ের পাদদেশের ক্ষুদ্র ক্ষুদ্র শিলাগঠিত যে অঞ্চল সৃষ্টি হয়েছে তাকে বলা হয় এ ভাবর। প্রশ্ন ৩০, ডেকান ট্র্যাপ মূলত ড্যাশ শিলা দ্বারা গঠিত: এ গ্রানাইট, বি ব্যাসল্ট, সি নিস, ডি চুনাপাথর। ডেকান ট্র্যাপ মূলত বি ব্যাসল্ট শিলা দ্বারা গঠিত।
প্রশ্ন ৩১, উড়িষ্যা ও অন্ধ্র উপকূলকে একত্রে বলা হয় এ কোঙ্কণ উপকূল, বি মালাবার উপকূল, সি উত্তর সরকার উপকূল, ডি করমণ্ডল উপকূল। উড়িষ্যা এবং অন্ধ্র উপকূলকে একত্রে বলা হয় সি উত্তর সরকার উপকূল। প্রশ্ন ৩২, নিচের স্তম্ভ দুটি মিলিয়ে সঠিক উত্তরটি নির্বাচন করো। চ্যানেল সংযোগকারী স্থান। চ্যানেলের মধ্যে রয়েছে ১ 10 ডিগ্রি চ্যানেল, ২ 9 ডিগ্রি চ্যানেল, ৩ 8 ডিগ্রি চ্যানেল, ৪ ডানকান প্যাসেজ। সংযোগকারী স্থানের মধ্যে রয়েছে এ মালদ্বীপ ও মিনিকয়, বি দক্ষিণ আন্দামান ও লিটল আন্দামান, সি আন্দামান ও নিকোবর, ডি মিনিকয় ও লাক্ষাদ্বীপ। তো এই সমস্ত স্থানকে সংযোগ করেছে এই সমস্ত চ্যানেল এবং প্যাসেজ। তো এর মধ্যে সঠিক অ্যান্সার হিসেবে আমরা দেখতে পাই যে ১০ ডিগ্রি চ্যানেল এটি হবে আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জের মাঝে। অর্থাৎ আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জকে সংযোগ করেছে ১০ ডিগ্রি চ্যানেল। ১ এর সি, দেখো এখানে যে ৪ টে অপশান দিয়েছে ১ এর সি রয়েছে বি তে এবং ডি তে। তাহলে বি এবং ডি এর মধ্যে সঠিক অ্যান্সার হওয়ার চান্স রয়েছে। পরবর্তী যে রয়েছে দেখো ২ এ ৯ ডিগ্রি চ্যানেল। ৯ ডিগ্রি চ্যানেল রয়েছে মিনিকয় এবং লাক্ষাদ্বীপের মাঝে। তাহলে ২ এর অপশান হবে ডি। দেখো ২ এর অপশান এখানে রয়েছে ডি, এখানে রয়েছে এ। তাহলে সঠিক অ্যান্সার হবে এখানে বি। অর্থাৎ ১ এর সি ১০ ডিগ্রি চ্যানেল আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জকে সংযোগ করছে। ২ এর ডি অর্থাৎ ৯ ডিগ্রি চ্যানেল মিনিকয় ও লাক্ষাদ্বীপকে সংযোগ করছে। ৩ এর এ অর্থাৎ ৮ ডিগ্রি চ্যানেল মালদ্বীপ ও মিনিকয়কে যুক্ত করছে এবং ৪ এর বি অর্থাৎ ডানকান প্যাসেজ দক্ষিণ আন্দামান ও লিটল আন্দামানকে সংযোগ করছে। প্রশ্ন ৩৩, ভাগীরথী ও অলকানন্দা মিলিত হয়েছে এ দেবপ্রয়াগে, বি রুদ্রপ্রয়াগে, সি এলাহাবাদে, ডি ধুলিয়ানে। ভাগীরথী ও অলকানন্দা মিলিত হয়েছে এ দেবপ্রয়াগে। প্রশ্ন ৩৪, গোদাবরী ও কৃষ্ণা নদীর বদ্বীপের মাঝে অবস্থিত হ্রদটি হল এ পুলিকট, বি চিল্কা, সি কোলেরু, ডি ভেম্বনাথ। গোদাবরী ও কৃষ্ণা নদীর বদ্বীপের মাঝে অবস্থিত হ্রদটি হল সি কোলেরু। সর্বশেষ প্রশ্ন ৩৫, ভাকরা নাঙ্গাল পরিকল্পনা গড়ে উঠেছে যে নদীতে তা হল এ তুঙ্গভদ্রা, বি গোদাবরী, সি বিপাশা, ডি শতদ্রু। ভাকরা নাঙ্গাল পরিকল্পনা গড়ে উঠেছে ডি শতদ্রু নদীর ওপর। তাহলে আজ আমরা রায়ান মার্টিনের প্রশ্নবিচিত্রা থেকে একাদশ শ্রেণীর সেমিস্টার 1 এর মডেল সেট 2 প্র্যাকটিস করলাম। পরবর্তী ভিডিওতে আমরা মডেল সেট 3 নিয়ে আলোচনা করব।